টপিকটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, CIRCLE, সার্কেল। হ্যাঁ, সার্কেল কথাটা বলতে আমরা যেটা বুঝি, CIRCLE, সার্কেল। আমরা কথাই বলি না ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেল তো বলি কথাটা, তাই না? ফ্রেন্ড সার্কেল মানে হচ্ছে বন্ধুদের বৃত্তের মধ্যে, মানে বন্ধু বান্ধবের মধ্যে যেটা থাকে আর কি। বেসিক্যালি আজকে টপিকটা হচ্ছে বৃত্ত। তো প্রথমে বৃত্ত কাকে বলে এটা একটু সংজ্ঞা দেখার চেষ্টা করি, মানে বৃত্ত জিনিসটা আসলে কি বা বৃত্ত কাকে বলে, যেটা আমাদের মেইন প্রথম টপিক। হ্যাঁ, আজকে টপিকগুলো ধরে ধরে করবো ইনশাল্লাহ। তো প্রথমে বৃত্ত কাকে বলে। আচ্ছা, বৃত্ত কাকে বলার আগে বৃত্তটা একটু আঁকি। যার যার খাতায় হচ্ছে আপনারা আপনাদের খাতায় আঁকার চেষ্টা করবেন। আর পেন্সিল কম্পাস তো আছেই, তাই না? পেন্সিল কম্পাস দিয়ে এঁকে ফেলবেন, তাইলেই হবে। আচ্ছা, আমরা একটা বৃত্ত আঁকি, দেন হচ্ছে সংজ্ঞায় যাব। এইটা হচ্ছে একটা বৃত্ত, মোটামুটি এটা একটা বৃত্ত দেখা যাচ্ছে, তাই না? এখন মেন কথাটা হলো যে বৃত্তটা আমি কীভাবে আঁকছি খেয়াল করছেন? একটা কেন্দ্র ছিল, সেই কেন্দ্র থেকে সমান দূরত্বে, খেয়াল করছেন, সমান দূরত্বে। মানে আমি যদি বলে থাকি, আমি যদি এক্সাম্পলটা এভাবে দেই, এটা ছিল আমার কেন্দ্র, সাপোজ এটা ছিল আমার কেন্দ্র, কেন্দ্র থেকে সমান দূরত্ব ছিল, ধরেন এটা থেকে এখান পর্যন্ত দূরত্ব ছিল আপনার 2 মিটার, 2 সেন্টিমিটার, দেন 2 সেন্টিমিটার। আবার এখান থেকে এটা দূরত্ব ছিল কত মিটার? 2 সেন্টিমিটার। ঠিক আছে, আমি এখন যদি এদিকেও দিই, এটাও কত সেন্টিমিটার হবে? 2 সেন্টিমিটার। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, তার চারপাশে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে চারপাশ ঘুরে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসলে যা উৎপন্ন হয় সেটাই হচ্ছে কি বৃত্ত। মানে এই বিন্দুটাকে কেন্দ্র করে একই দূরত্ব নিয়ে, হ্যাঁ, একই দূরত্ব নিয়ে তার চারপাশে ঘুরে এলে, চারদিকে একবার ঘুরে এলে, ঘুরে ওই বিন্দুতে এসে, মানে ঘুরে ওই বিন্দুতে, সেই বিন্দুতে যদি আসে, তাহলে তাকে কি বলে? বৃত্ত বলে। কনসেপ্টটা বোঝা গেছে? মানে একটা, এবার বইয়ের ভাষায় লিখেন, একটা বিন্দুকে, একটি বিন্দুকে কেন্দ্র করে, একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে, সমান দূরত্ব নিয়ে চারদিকে পুনরায় চারদিকে ঘুরে চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয়, চারদিকে একবার ঘুরে এলে, একবার ঘুরে এলে যে ক্ষেত্র হয় তাই বৃত্ত। ওকে, এটার নাম দেন চিত্রে ABC, একটি বৃত্ত। একটা বিন্দুকে, এই বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে, মানে এখান থেকে সমান দূরত্ব নিয়ে চারদিকে একবার ঘুরে আসলে, অর্থাৎ এখান থেকে শুরু করে আবার এখানে একবার ঘুরে আসলে যে ক্ষেত্র হয় তাই হচ্ছে কি বৃত্ত। ওকে, বৃত্তের সংজ্ঞাটা একটু লেখেন। সেন্টারের ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রে। আমরা যে এখানে একটা বৃত্ত অঙ্কন করছিলাম, মনে আছে? আমরা একটা বৃত্ত অঙ্কন করছিলাম। আচ্ছা, বৃত্ত একটা এঁকেই রাখি, কারণ সবসময় লাগবে এটা। ওকে, এই যে বৃত্ত অঙ্কন করছিলাম, বৃত্তের ভিতরে যে বিন্দুটা ছিল, যে বিন্দুকে কেন্দ্র করে, এটাই হচ্ছে কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও। দেখেন, কেন্দ্রের সংজ্ঞা লিখেন, কেন্দ্র কাকে বলে লিখেন। তাহলে লিখেন, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, যে নির্দিষ্ট বিন্দুকে বিন্দুর চারদিকে হবে, কারণ কেন্দ্র করে বললে তো কেন্দ্রের কথা চলে আসে, যে নির্দিষ্ট বিন্দুর চারদিকে ঘুরে, পরিভ্রমণ না লিখে ঘুরে লিখে, ঘুরে বৃত্ত তৈরি হয়, তাকে কি বলে? কেন্দ্র বলে। তাকে কি বলে? কেন্দ্র বলে। চিত্রে ও একটি কেন্দ্র, ঠিক আছে? বি ফার্স্ট, চিত্রে ও একটি কেন্দ্র। এখানে স্টার দিয়ে লেখেন, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা এসএসসি, অনেকবার এসএসসিতে আসছে, জব পরীক্ষা আসছে। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট লাইন, এই জন্য এটা লাল কাল দিয়ে লিখছি। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
তো 360 ডিগ্রি বা 4 সমকোণ, 360 ডিগ্রি বা 4 সমকোণ বা 4 সমকোণ এটা লিখেন তাহলে সুবিধা হবে। 4 সমকোণ উৎপন্ন করে। বি ফার্স্ট এই কথাটা লিখতে হবে, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি বা 4 সমকোণ উৎপন্ন করে। ওকে, যেটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে, DIAMETER, ডায়ামিটার। এই ডায়ামিটার যে কথাটা, ব্যাস যে কথাটা, অর্থাৎ এই যে বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র থেকে একদম চারপাশের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্য বরাবর যদি কোনো বিন্দু স্পর্শ করে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী সকল রেখাকেই কী বলে? ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী যতগুলো রেখা যাবে তাদেরকে কী বলবে? ব্যাস বা ডায়ামিটার বলবে। তাহলে এই ব্যাসের সংজ্ঞাটা যদি লিখি তাহলে লিখবো যে হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী সকল রেখাকে কী বলে? সকল রেখাকে ব্যাস বলে, ব্যাস। ঠিক আছে, এখন বৃত্তের কেন্দ্রগামী সকল রেখাটাকে ব্যাস বলে। তাহলে কীরকম হবে? মনে করেন যে এটা বৃত্তের কেন্দ্র ও, এখান থেকে একটা রেখা কেন্দ্র টাচ করে গেছে, মানে অর্থাৎ এটার নাম দিলাম হচ্ছে AB, মানে ও থেকে AB একটা রেখা গেছে, তাহলে এটা হচ্ছে একটা ব্যাস। সেম আরেকটা রেখা যদি আমি অঙ্কন করি, এদিক থেকে যদি আরেকটা রেখা অঙ্কন করি যেটা নাম আমি CD দিই, তাহলে এটাও কিন্তু কেন্দ্রগামী রেখা, বৃত্তের কেন্দ্রটাকে স্পর্শ করছে। ঠিক আছে, দেখেন বৃত্তের কেন্দ্রগামী সকল রেখা, তাহলে বৃত্তের কেন্দ্রগামী সকল রেখাকে কি বলে? ব্যাস বলে। তাহলে ব্যাসের যে এক্সাম্পল আমরা চিত্রে পাচ্ছি, তাহলে চিত্রে CD, আগে লিখি AB ও CD দুইটি ব্যাস, হ্যাঁ, দুইটি ব্যাস। ওকে, তাহলে বৃত্তের AB ও CD যদি দুইটি ব্যাস হয়, তাহলে এখানে নোট দেওয়ার কথা, ইম্পর্টেন্ট নোটটা একটু লিখে নেন। বৃত্তের ব্যাস বৃত্তকে 180 ডিগ্রিতে ভাগ করে, বৃত্তের ব্যাস বৃত্তকে 180 ডিগ্রিতে ভাগ করে। প্রথম টপিক, বৃত্তের ব্যাস বৃত্তকে 180 ডিগ্রিতে ভাগ করে। এখন আপনি খেয়াল করেন, বৃত্তের প্রত্যেকটা ব্যাস বৃত্তকে 180 ডিগ্রিতে ভাগ করছে, খেয়াল করছেন, এদিকে 180 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি, তাহলে বৃত্তের ব্যাস বৃত্তকে 180 ডিগ্রিতে ভাগ করে। প্রথম কথা এটা লিখেন, বৃত্তের ব্যাস বৃত্তকে 180 ডিগ্রিতে ভাগ করছে, ব্যাসার্ধ। দ্বিতীয় কথাটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে ব্যাসের অর্ধেক, যদি পুরাটা ব্যাস হয় তাহলে ব্যাসের অর্ধেকটা হবে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে মানে বৃত্তের ব্যাসের অর্ধেক মানে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলবে? ব্যাসার্ধ বলে, মানে ব্যাসের অর্ধেক যেটা। তাহলে লিখেন ব্যাসের অর্ধেক যেটা সেটা হবে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলবে? ব্যাসার্ধ বলবে। তাহলে এই চিত্রে হচ্ছে আমরা বলতে পারি OA এবং OC হচ্ছে যেটা ব্যাসার্ধ। তাহলে লিখেন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বা রেডাস বলে। হ্যাঁ, রেডাস, RADIUS, রেডাস। ওকে, ব্যাসার্ধ বলে। দ্রুত, বি ফার্স্ট, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। চিত্রে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, চিত্রে OA এবং OC দুটি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। ওকে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, কি বলে? পরিধি বলে। বা আমি যদি সিম্পলি বলি তাহলে খুব সহজ হচ্ছে, বৃত্তের দৈর্ঘ্যটা, পুরো বৃত্তের দৈর্ঘ্যটাই হচ্ছে কি বৃত্তের পরিধি। তাহলে লিখেন বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে, বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। বি ফার্স্ট, বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। এখন আমরা আলোচনা করবো হচ্ছে যা। তখন আমরা আলোচনা করছি যে বৃত্তের পরিধি থেকে যদি কেন্দ্র পর্যন্ত কোনো একটা রেখা, মানে বৃত্তের কেন্দ্রগামী কোনো রেখা হয় তাহলে সেটা হচ্ছে ব্যাস, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি কোনো রেখা হয় তাহলে সেটা হচ্ছে ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক যেটা সেটা ছিল ব্যাসার্ধ। এখন এই বৃত্তের মধ্যে এক পরিধি থেকে আরেক পরিধি, মানে এক পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু যদি কোনো রেখা যায় তাহলে সেটা হচ্ছে কি, মানে বৃত্তের ঝা, যেটা হচ্ছে কেন্দ্র স্পর্শ করবে না। কেন্দ্র স্পর্শ ছাড়া যতগুলো রেখা যাবে সবগুলো হচ্ছে বৃত্তের যা। ঠিক আছে, এই কেন্দ্র স্পর্শ করে নাই, এখানেও ঠিক কেন্দ্র স্পর্শ করে নাই, কেন্দ্রের পাশ দিয়ে গেছে, এখানেও ঠিক কেন্দ্র স্পর্শ করে নাই, কেন্দ্রের পাশ দিয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে ABCDEF। তাহলে আমি সংখ্যাটা ক্লিয়ারলি বলতে পারি, পরিধি বা কর্ডের ক্ষেত্রে বলতে পারি বৃত্তের ভিতরে যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাকে কি বলে? যা বলে। ওকে, বি ফার্স্ট, যাই সংখ্যাটা দ্রুত লিখেন। মনে করেন যে এটা হচ্ছে ও, তাহলে এখন আমরা হচ্ছে পড়বো চাপ, আর্ক বা চাপ, ARC, আর্ক। আচ্ছা, চাপের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে আমরা এতক্ষণ কি পড়ছি, প্রবলেমটা হচ্ছে যে এতক্ষণ আমরা পড়ছি যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাকে কি বলে? যা বলে। ঠিক আছে না? তাহলে বৃত্তের মধ্যে দেখেন, বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটি বিন্দুকে চাপ বলবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। বৃত্তের পরিধিস্থ সংখ্যাটা একটু লিখেন, বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটি বিন্দুকে
যে কোনো দুটি বিন্দুকে কি বলবে? বিন্দুকে চাপ বলবে। ওকে, চাপ বলে। বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুকে কি বলে? চাপ বলে। এখন পরিধিস্থ দুটি বিন্দু, আমি এটার নাম দিলাম হচ্ছে এ বি, অর্থাৎ এখন এ বিটা হচ্ছে চাপ। এখন এখানে একটা কথা আছে, এখন এটা বৃত্তের পরিধিস্থ এ বি কিন্তু এদিকেও হইতে পারে, এদিকের অংশটাও হইতে পারে, আবার হচ্ছে এদিকের অংশটাও হইতে পারে, এদিকের অংশটাও হইতে পারে। সাধারণত আমরা যেটা বলবো বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটা বিন্দুকে চাপ বলবো। সাধারণত আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই পরিধিত যে দুইটা বিন্দু, অর্থাৎ ক্ষুদ্র ছোটো যেটা অংশ আছে সেটাকে আমরা চাপ ধরে নিব সাধারণত, মানে এ থেকে বি যে কোনো রেখা এটাকে আমরা চাপ ধরে নিব। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি পড়তে যাই যে কোনটা চাপ, তখন কি হবে? চাপের দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে কি উপচাপ। ঠিক আছে, এই কথাটাই এখন আমাকে একটু প্রবলেম ফেস করতে হবে। এই চাপটাকে দুইটা অংশে, মানে বৃত্তকে যখন দুইটা অংশে ভাগ করছে, তখন এই অংশগুলোকে, প্রত্যেকটা অংশকে, একটা হচ্ছে অধিচাপ একটা হচ্ছে উপচাপ, এই অংশগুলোকে ভাগের অংশটাকে আসলে আমরা উপচাপ এবং কি বলবো? অধিচাপ বলবো। তো ছোট যে অংশটা সেটাকে উপচাপ বলবে, আর বড় যে অংশটা সেটাকে অধিচাপ বলবে। ঠিক আছে, এখন বৃত্তের চাপের প্রকারভেদ আমরা যদি বলি, তাহলে চাপটা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে কি উপচাপ। ওকে, উপচাপ। তাহলে চাপের ছোট অংশটা, মানে বৃত্তের যে অংশটা এ থেকে বি, ছোট অংশটা হচ্ছে আমার উপচাপ। তাহলে চাপের ছোট অংশটাই হচ্ছে কি? বৃত্তের ছোট অংশটাই হচ্ছে, বৃত্তের পরিধির ছোট অংশ হচ্ছে উপচাপ, আর বড় অংশটা হচ্ছে কি আমার? অধিচাপ। ওকে, এই কথাটা একটু লিখে নেন। পরিধির ছোট অংশটা হচ্ছে উপচাপ আর বড় অংশটা হচ্ছে কি? অধিচাপ। আচ্ছা, চাপটা কি ক্লিয়ার হয়েছে? চাপ কাকে বলে? বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটা বিন্দুকে কি বলবে? চাপ বলবে। মানে অর্থাৎ এ থেকে বি বিন্দু যেটা সেটাই হচ্ছে চাপ, পুরাটার না কিন্তু, হ্যাঁ, বৃত্তের এ থেকে বি বিন্দু যেটা সেটা হচ্ছে কি? চাপ। ওকে, আর কিন্তু এখানে কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এ থেকে বি যদি চাপ হয়, তাহলে বাকিটা এ থেকে বি কিন্তু এদিকেও হইতে পারে, এদিকে, তখন ছোট অংশটাকে বলবে উপচাপ আর বড় অংশটাকে বলবে কি? অধিচাপ। কথাটা কি বুঝতে পারছি? একটু কমেন্টে জানাই। তাহলে চিত্রে বিসি কি? একটু কমেন্টে জানান তো, বিসিটা কি? এটা হচ্ছে প্রশ্ন। চিত্রে বিসি কে কি বলবে? এক, চাপ, উপচাপ, অধিচাপ আর হচ্ছে পরিধি। কোনটা বলবে? বি ফার্স্ট। কমেন্টে দিছে, তাদের উত্তরটা একটা দৃষ্টিকোণ থেকে রাইট, এটা উপচাপ। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি প্রথমে অপশন চাপ দিছি, যখন চাপ থাকবে প্রিপেয়ার টু চাপ, মানে চাপটার তুলনামূলকভাবে বেশি, মানে এই বৃত্তের কেন্দ্র থেকে নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে, মনে করেন যে এটা দৈর্ঘ্য ছিল হচ্ছে 2.14 মিটার, 2.14 সেন্টিমিটার। তাহলে এই 2.14 সেন্টিমিটার নিয়ে এখান থেকে একটা বৃত্ত আঁকলাম, তারপর এই জায়গা থেকে ধরে আরেকটা বৃত্ত আঁকলাম, তারপর এই জায়গা থেকে আরেকটা ধরে বৃত্ত আঁকলাম, মানে পরপর তিনটা বৃত্ত, একটা, দুইটা, তিনটা যখন আঁকবো তখন এই যে 2.14 এটা একটু বেড়ে যাবে। 2.14 জায়গায় এটা ধরেন যে 2.14, এটা হবে 2.15, এটা ধরেন যে 2.16, মানে হালকা একটু বেড়ে যাবে। এটার কারণ হচ্ছে যে যখন বৃত্তের মানে পরিধির কোনো বিন্দু থেকে, বৃত্ত ব্যাস বরাবর পরিধির সেই বিন্দু থেকে পরপর তিনবার আঁকা হয়, তখন দৈর্ঘ্যটা একটু বেড়ে যায়। এটা আপনি বাসায় প্র্যাকটিস করে দেখবেন, তাইলে হচ্ছে পাবেন। তো এই একটু বেড়ে যাওয়ার কারণেই হচ্ছে পাইয়ের মান 3.1416, মানে যেটা অসীম ধরা হয়। হ্যাঁ, যদি আমরা বইয়ের কোনো সংজ্ঞা দিই, তাহলে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে ধ্রুবক আকারে প্রকাশ করা যায়, আর এই ধ্রুবককে কি বলে? পাই বলে। ওকে, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে যে ধ্রুবক আকারে প্রকাশ করা হয়, বৃত্তের পরিধি, এটা খুবই কমন একটা এমসিকিউ। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, হ্যাঁ, ব্যাসের অনুপাতকে যে ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়, তাকে কি বলে? ফাই। তাকে ফাই বলে। ওকে, লিখে রাখেন, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে যে ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয় তাকে ফাই বলে। স্পর্শকে আসি। স্পর্শক, বৃত্তের পরিধির বাইরে যদি কোনো রেখা বৃত্তের পরিধির বাইরে, দেখেন বৃত্তের পরিধি, কোনো রেখা যদি বৃত্তের পরিধি অগ্রসর হয়, তখন সেটাকে কি বলবে? স্পর্শক বলবে। অর্থাৎ বৃত্তের পরিধির বাইরে যে কোনো রেখাকে কি বলবে? স্পর্শক বলে। বৃত্তের পরিধির বাইরে
বৃত্তের সংযোগকারী যে কোনো রেখাকে কি বলবে? স্পর্শক বলবে। লিখেন সংজ্ঞাটা লিখেন, বৃত্তের পরিধির বাইরে বৃত্তের সংযোগকারী যে কোনো সরলরেখাকে কি বলে? স্পর্শক বলে। চিত্রে পি কিউ একটি স্পর্শক, চিত্রে পি কিউ একটি স্পর্শক যেটা আর বিন্দুতে আর বিন্দুকে কী করছে? স্পর্শ করছে, পরিধির আর বিন্দুকে স্পর্শ করছে। একটি বিন্দু একটি সরলরেখা ও একটি স্পর্শ একটি সরলরেখা ও একটি ছেদবিন্দু থাকে, তবে তা স্পর্শক। ঠিক আছে, দেখেন একটি ছেদবিন্দু, একটি সরলরেখা আর একটি বৃত্ত যদি থাকে, দেখেন যদি থাকে কেবল একটি মাত্র বৃত্ত থাকে তবে তা কি হয়? স্পর্শক হয়। তাহলে চিত্রে পি কিউ একটি স্পর্শক। ওকে, চিত্রে পি কিউ একটি কি? স্পর্শক। স্পর্শকের পরে লিখবেন হচ্ছে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শকটা হচ্ছে কি? যদি কোনো সরলরেখার দুইটি বৃত্তের, যদি কোনো সরলরেখা দুইটি বৃত্তের স্পর্শক হয় তবে তাকে সাধারণ স্পর্শক বলে। যদি কোনো সরলরেখা দুইটি বিন্দুর স্পর্শক হয় তবে তাকে সাধারণ স্পর্শক বলে। যদি কোনো সরলরেখা দুইটি বিন্দুর স্পর্শক হয়, মনে করেন যে দুইটা বিন্দু হচ্ছে এরকম, এদিকে একটা বৃত্ত, এদিকে একটা বৃত্ত, আর এখান দিয়ে একটা রেখা গেছে, তাহলে এদিকে ও কেন্দ্রবিশিষ্ট একটা বিন্দু, এদিকে পি কেন্দ্রবিশিষ্ট একটা, আর এখানে হচ্ছে এমএন একটা রেখা গেছে, তাহলে এটা হচ্ছে সাধারণ স্পর্শক। যদি কোনো স্পর্শক দুইটি বৃত্তকে স্পর্শ করে, যদি কোনো সরলরেখা দুইটি বৃত্তকে স্পর্শ করে তখন তাকে কি বলবে? সাধারণ স্পর্শক বলবে। তাহলে তখন তাকে কি বলবে? সাধারণ স্পর্শক বলবে। ওকে, সাধারণ স্পর্শকটা এরকমও হইতে পারে, আবার হচ্ছে এরকমও হইতে পারে যে বৃত্ত দুইটা হচ্ছে এরকম, লাইক হচ্ছে একটা বৃত্ত এরকম, ভিতরে আরেকটা বৃত্ত আছে, এখানে একটা রেখা আছে, তখন এটাও কি হবে? আপনার সাধারণ স্পর্শক হবে। ঠিক আছে, মানে দুইটা বিন্দুকে, একটা সরলরেখা দুইটা বৃত্তকে যদি স্পর্শ করে তখন তাকে কি বলবো? সাধারণ স্পর্শক বলবে। ছেদকটা আলোচনা করি, তারপর একটা এমসিকিউ দিব। ছেদক, স্পর্শক আর ছেদকের মধ্যে পার্থক্যটাই এখানে, আপনাকে স্পর্শক আর ছেদকটা বুঝতে হবে। একটি বৃত্ত একটি সরলরেখা যদি দুইটি ছেদবিন্দু থাকে তখন তাকে কি বলবো? ছেদক বলবে। একটি বৃত্ত একটি সরলরেখা এবং দুইটি ছেদবিন্দু থাকলে, একটি বৃত্ত একটি সরলরেখা এবং দুইটি ছেদবিন্দু থাকবে, দুইটি ছেদবিন্দু থাকে, তবে তাকে কি বলবে? ছেদক বলবে। মানে অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো সরলরেখা যায়, খেয়াল করেন, বৃত্তের ভিতর দিয়ে যদি কোনো সরলরেখা যায়, কেন বৃত্তের ভিতর দিয়ে যদি কোনো সরলরেখা যায়, যেমন এ বি দুইটি ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু, আর রেখাটাকে যদি আমরা যদি দিই পি কিউ সরলরেখা বা হচ্ছে পি এস সরলরেখা। ওকে, দেখেন বৃত্তের ভিতর দিয়ে যদি কোনো রেখা যায়, বৃত্তের ভেতর দিয়ে যদি কোনো রেখা যায় তখন সেটা হবে কি? ছেদক। আর বৃত্তের বাইরে দিয়ে যদি কোনো রেখা যায় তখন সেটা হবে কি? স্পর্শক। তখন সেটা হবে কি? স্পর্শক। ছেদক আর স্পর্শকের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা, ছেদকটা হচ্ছে যে বৃত্তের ভিতর দিয়ে যাবে, মানে বৃত্তর ভিতর দিয়ে যাবে, আর স্পর্শকটা হচ্ছে বৃত্তের বাইরে দিয়ে যাবে। ওকে, স্পর্শটা দুইটা বৃত্তকে করতে পারে, কিন্তু ছেদক হচ্ছে দুইটা বৃত্তের মধ্যে যাইতে পারে, ছেদকও দুইটা বৃত্তের মধ্যে যাইতে পারে, স্পর্শকও যাইতে পারে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা সরলরেখা অঙ্কন করি, আর এস, তাহলে আর এস সরলরেখাটা কি? আর এস সরলরেখাটি হলো, ক নাম্বারে হচ্ছে ছেদক, খ নাম্বার হচ্ছে স্পর্শক। প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোতে, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এই দুটো জায়গাতে বুঝতে অনেক সমস্যা হয়। কোনটা বৃত্তস্থ কোণ, কোনটা কেন্দ্রস্থ কোণ, এই দুই জায়গায় বুঝতে আমাদের অনেক প্রবলেম। এগুলোকে 3 2 দিয়ে রাখছে, কারণ এগুলো নিয়েই অনুসিদ্ধান্ত আছে 3টা, অনেকগুলো প্রশ্ন আছে। বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ মানেই হচ্ছে বৃত্তের ভিতরে, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তের ভিতরে যে কেন্দ্র আছে সে কেন্দ্র নিয়ে। প্রবলেমটা হয় যে বৃত্তস্থ কোণটা আর কেন্দ্রস্থ কোণটা, এই কথাটা বুঝতেই অনেক সমস্যা হয় যে আসলে বৃত্তস্থ কী, কেন্দ্রস্থ কী। দেখেন এই জায়গাটার মধ্যে বৃত্তের একটা কেন্দ্র আমি সিলেক্ট করলাম হচ্ছে এ, তাহলে এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা আমরা বুঝতেছি। যদি বৃত্তের কেন্দ্রের সাথে সম্পর্কিত কোনো কোণ উৎপন্ন হয় তখন সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, খেয়াল করেন এখান থেকে
এই কেন্দ্রের বৃত্ত থেকে এটা কিন্তু চাপ আমি ধরলাম যে হচ্ছে সিডি। হ্যাঁ, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চাপ সিডি এর উপর যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে কেন্দ্রস্থ কোণ বলে। বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে তাকে কি বলবে? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ লিখে সংজ্ঞাটা লিখে হচ্ছে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? কেন্দ্রস্থ কোণ বলে। এখানে ইম্পর্টেন্ট কথা আছে, এই জায়গাটা থেকে ইম্পর্টেন্ট। এখন এই কেন্দ্রের পরিধিস্থ দুইটা বিন্দু থেকে, মানে এই সিডি বিন্দু থেকে বৃত্তের উপরে পরিধি যে কোনো দুইটা বিন্দুতে, এ একটা বিন্দু, হ্যাঁ, পরিধিতে যে কোনো বিন্দু যেই কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এবার এটাও বৃত্তস্থ কোণ হইতে পারে, এটা পি আর এটা হচ্ছে কিউ দিই, কিউটাও বৃত্তস্থ কোণ হইতে পারে। আর একটু ঘুরাই দিই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। কিউটা খেয়াল করছেন? তাহলে সম্পর্কটা কি? এই কেন্দ্র থেকে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা ছিল কেন্দ্রস্থ কোণ। আর কেন্দ্রের মানে চাপের যে দুইটা বিন্দু থেকে, খেয়াল করেন, সেম দুইটা বিন্দু থেকে বৃত্তের পরিধি, উপরস্থ কোণ পরিধিতে যেই কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে আমার? কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা কি দাঁড়াবে? তাহলে আমার কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কেন্দ্রকোণ, আর পরিধির সাথে লেগে থাকে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে পরিধিস্থ কোণ বা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণের আরেকটা নাম হচ্ছে পরিধিস্থ কোণ। কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির সাথে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এই কথাটা কি ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? এই কেন্দ্রস্থ কোণের সাথে আরেকটা কথা বলে ফেলি, এই জায়গাটা এটা এবং হচ্ছে এটা বৃত্তকলা কি? বৃত্তকলা কি? চিত্র আঁকবেন। আচ্ছা, ছোটদেরকে আঁকবা বলছি, বড়রা আঁকবেন, সমস্যা নয়। আঁকার পরে আচ্ছা, এখানে আগে একটা কথা লিখেন, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই দুইটা লাইন লিখেন, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কত গুণ? দ্বিগুণ। বৃত্তকলা তো পরে আসতেছি। তারপর হচ্ছে অথবা বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এই কথাটা লিখেন, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে হচ্ছে আমাকে এই প্রশ্নটা একটু উত্তর দেন, যদি কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি হয় তবে বৃত্তস্থ কোণ কত? এটা যদি, তবে বৃত্তস্থ কোণ কত? তবে এই যে প্রমাণের বিষয়টা চলে আসতেছে, হ্যাঁ, যে উপপাদ্য প্রমাণ করতে বলে, এই কথাগুলো এখন চলে আসতেছে। সো এটা একটু বুঝতে হবে বিষয়টা। যদি কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি হয় তবে বৃত্তস্থ কোণ কত হবে? বি ফার্স্ট, এটা একটু কমেন্টে জানান। কেন্দ্রস্থ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ কি হবে? 45 ডিগ্রি হবে। তাহলে আমি কিউ বিন্দুটাকে ধরি, হ্যাঁ, তাহলে লিখেন, সুতরাং সি এ ডি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি যেই কোণটা বুঝাবো ওই কোণটা মাঝখানে থাকবে। আমি এখন বুঝাচ্ছি কি এই কোণ না, এই জন্য এই রেখাটা হচ্ছে মাঝখানে। তাহলে সি এ ডি সমান হাফ সি কিউ ডি, উল্টা লিখতেছি, সি কিউ ডি সমান হাফ সি এ ডি, অর্থাৎ কিউ কোণটা হচ্ছে এই কোণটার অর্ধেক। কিউ কোণটা কি? এই কোণটার অর্ধেক। এটা লিখে রাখেন, সি কিউ ডি সমান হাফ সি, অর্থাৎ কিউ কোণটা হচ্ছে এই কোণটার অর্ধেক। কিউ কোণটা হচ্ছে কি? এই কোণটার অর্ধেক। তবে এগুলো বৃত্তকলাটা হচ্ছে কি, মানে এই জায়গাটা মুছে ফেলি, খেয়াল করেন, বৃত্তের এটা ছিল আমার কি কেন্দ্রস্থ কোণ না? কেন্দ্রস্থ কোণ এবং চাপের মধ্যে, কেন্দ্রস্থ কোণ এবং চাপ
যে ক্ষেত্রফল দখল করে থাকে তাকে কি বলে? বৃত্তকলা বলে। অর্থাৎ এই চিত্রটা আঁকার পরে এভাবে রাখবেন, কেন্দ্রস্থ কোণ এবং চাপ যে সমান ক্ষেত্র দখল করে রাখে, হ্যাঁ, যে সমান ক্ষেত্র দখল করে রাখে তা হচ্ছে কি? বৃত্তকলা। এই কেন্দ্রস্থ কোণ এবং চাপ বৃত্তের যে সমান ক্ষেত্র দখল করে রাখে, কেন্দ্রস্থ কোণ এবং চাপ বৃত্তের যে সমান ক্ষেত্র দখল করে রাখে, যেটা দখল করে রাখছে সেটাই হচ্ছে কি? বৃত্তকলা। এই যে গোল দেওয়া অংশটাই হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা কি বোঝা গেছে? বোঝা গেলে ইয়েস বা হুম লিখেন, তাহলে বুঝতে পারবো। বৃত্তকলাটা কি বোঝা গেছে? তাহলে হচ্ছে বৃত্তকলা। শারমিন আক্তার ইয়েস। সালবা বুঝো নাই? আচ্ছা, এটা হচ্ছে এই যে বৃত্তের, এটা ছিল কি? কেন্দ্রস্থ কোণ না? কেন্দ্রস্থ কোণ বৃত্তে যে জায়গাটা দখল করবে, কেন্দ্রস্থ কোণ পুরো বৃত্তে যে ক্ষেত্রটা দখল করবে সেই ক্ষেত্রটাই হচ্ছে কি? বৃত্তকলা। কেন্দ্রস্থ কোণ বৃত্তে যে ক্ষেত্রটা দখল করবে সেটাই হচ্ছে কি? বৃত্তকলা। আশা করি বুঝতে পারছো। কালিগুলো এরকম কালো হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ আর অন্তর্লিখিত ত্রিভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ। আচ্ছা, ওকে। বৃত্তের ভিতরে যে কোনো চারটি বিন্দুতে, বৃত্তের ভিতরে যে কোনো চারটি বিন্দুতে নাম দিলাম হচ্ছে এ বি সি ডি, যে চতুর্ভুজ অঙ্কিত হয় বা যে চতুর্ভুজ অঙ্কন করা হয় বৃত্তের ভিতরে পরিদিষ্ট চারটি বিন্দুতে, বৃত্তের ভিতরে পরিদিষ্ট যে কোনো চারটি বিন্দুতে যে চতুর্ভুজ অঙ্কন করা হয় তাকে অন্তর্লিখিত চতুর্ভুজ বলে। তারপর শর্ত নাম্বার 1 হচ্ছে বিপরীত কোণগুলো সমান হবে। আসলে এটা আমার সমান হয় নাই, তারপরও এই চতুর্ভুজে বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। বিপরীত কোণগুলো সমান হবে, বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, বিপরীত কোণগুলো সমান হবে এবং চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। শর্ত নাম্বার 1 বিপরীত কোণগুলো সমান হবে। শর্ত নাম্বার 2 চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। কত ডিগ্রি? চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। ওকে, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। লেখা হয়েছে? কথাটা হবে ত্রিভুজ, অন্তর্লিখিত ত্রিভুজ। তাহলে বৃত্তের পরিধিস্থ যে কোনো তিনটা বিন্দুর, বৃত্তের পরিধিস্থ যে কোনো তিনটে বিন্দুর কেন্দ্রস্থ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। একসাথে লিখে ফেলি, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত। তিনটা কথা একটু লিখে রাখেন, পরিবৃত্ত, পরিবৃত্ত, অন্তবৃত্ত আর হচ্ছে বহিবৃত্ত। বহিবৃত্তটা এখানে লিখি নাই, তারপর লিখে রাখেন পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত। ওকে, যদি কোনো ত্রিভুজের ভিতরে কোনো বৃত্ত অঙ্কন করা হয়, মানে কোনো ত্রিভুজের ক্ষেত্রের ভিতরে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন সেটা হবে অন্তবৃত্ত। মানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তারপর ত্রিভুজের ভিতরে সমান ক্ষেত্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করছে, তখন এটা হবে কি? অন্তবৃত্ত। আর যদি কোনো ত্রিভুজের বাহুগুলোর দেখেন শীর্ষবিন্দুতে, কোনো ত্রিভুজের তিনটি বাহু শীর্ষবিন্দু যদি কোনো ত্রিভুজ অঙ্কন করা হয় তখন সেটা হবে পরিবৃত্ত। আর কোনো ত্রিভুজের বাহুগুলোর শীর্ষবিন্দু বহিস্থ বিন্দুতে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন সেটা হবে কি? বহির্বিন্দু। ঠিক আছে, কথাটা হচ্ছে এরকম। কোনো ত্রিভুজের তিনটা কথা লিখে রাখেন। কোনো ত্রিভুজের, হ্যাঁ, পরিবৃত্ত সংখ্যাটা হচ্ছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয়, শীর্ষবিন্দুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন সেটা হবে পরিবৃত্ত। আর কোনো ত্রিভুজের বাহুগুলোর ভিতরে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন সেটা হবে অন্তবৃত্ত। আর কোনো ত্রিভুজের বহিস্থ কোনো বিন্দুতে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় তখন সেটা হবে বহিবৃত্ত। ঠিক আছে, তিনটা সংখ্যা কি বোঝা গেছে? ফাইন। দেন হচ্ছে সমবৃত্ত, খুব ইম্পর্টেন্ট কথা। সমবৃত্ত কথাটা খুবই ইম্পর্টেন্ট, সমবৃত্ত কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু বুঝতে হবে। সমবৃত্ত আমরা কিন্তু চতুর্ভুজের যে সংখ্যাটা পড়ছে ওটা কাছাকাছি যেটা হবে সেটা হচ্ছে সমবৃত্ত। চারটি বিন্দু মানে বিপরীত কোণদ্বয় সমান, বৃত্তস্থ দেখেন, বৃত্তস্থ চারটি বিন্দু মানে এই বিন্দুগুলো সমান ক্ষেত্র নিয়ে যদি কোনো ক্ষেত্রফল অঙ্কন করে, চারটি বিন্দু স্পর্শ এবং পরিধি নিয়ে যদি কোনো বৃত্ত অঙ্কন করে তখন সেটা হচ্ছে সমবৃত্ত। ঠিক আছে, আর এই সমবৃত্তের এই বিন্দুগুলো হচ্ছে কি? এই চারটা বিন্দুটাকে বলবো সমবৃত্ত। কথাটা একটু ক্লিয়ার করে বলি, নির্দিষ্ট কোনো বিন্দু
নির্দিষ্ট কোনো বিন্দুকে যদি স্পর্শ করে কোনো বৃত্ত অঙ্কন করা যায় তখন সেটা হবে কি সমবৃত্ত। নির্দিষ্ট যে সকল বিন্দুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা যায় তখন সেটা হবে কি সমবৃত্ত। সমবৃত্তের 4টা বিন্দুই হচ্ছে কি এই বৃত্তের সমবৃত্ত। এবং এখানে একটা নোট করার কথা হচ্ছে বিপরীত কোণদ্বয় কী হবে, সমান হবে। এই সমবৃত্তের বিপরীত কোণদ্বয় কী হবে, সমান হবে, অর্থাৎ বিন্দুর বিপরীত কোণগুলো কী হবে, সমান হবে। যদি কোনো প্রশ্নে আপনাকে সমবৃত্ত বলে তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন যে এখানে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুকে স্পর্শ করে যে পরিধি, মানে পরিধি চারদিকে পরিভ্রমণ করছে, ঘুরছে, সেই পরিধিটার কারণে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব হয়েছে। আর এই বৃত্ত অঙ্কন করার কারণে এই 4টা বিন্দু হচ্ছে কি আমার সমবৃত্ত। কথাটা ক্লিয়ার? আজকের শেষ যে টপিক সেটা হচ্ছে কি অর্ধবৃত্ত। কথাটা অর্ধবৃত্ত হবে। অর্ধবৃত্ত এখানে 2টা কথা আসবে। কোনো বৃত্তকে যদি 180 ডিগ্রিতে অর্থাৎ বৃত্তের ব্যাস বরাবর 2টা ভাগে ভাগ করা হয় তখন সেটাকে কি বলবে, অর্ধবৃত্ত বলবে। আর প্রতিটি অর্ধবৃত্ত 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রতিটি অর্ধবৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি কোনো বৃত্তকে কোনো ব্যাস বরাবর 2টা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ কোনো বৃত্তের ব্যাস বরাবর ভাগ করা হয় তখন সেখানে বৃত্তের যে প্রত্যেকটা ব্যাস বরাবর প্রতিটা অংশকে কী বলবে, অর্ধবৃত্ত বলবে। ঠিক আছে, বৃত্তের ব্যাস বরাবর কোনো বৃত্তকে যদি 2টা অংশে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা অংশকে কী বলবে, অর্ধবৃত্ত বলবে। আর অর্ধবৃত্তে উৎপন্ন ত্রিভুজের বৃত্তস্থ কোণটি এক সমকোণ। অর্ধবৃত্তের উৎপন্ন ত্রিভুজের বৃত্তস্থ কোণটি এক সমকোণ। তার মানে এখানে এই কোণটা এক সমকোণ। লিখে রাখেন, অর্ধবৃত্তস্থ বৃত্তের উৎপন্ন অঙ্কিত ত্রিভুজের বৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজের উৎপন্ন বৃত্তস্থ কোণটি এক সমকোণ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজের উৎপন্ন বৃত্তস্থ কোণটি এক সমকোণ। কথাটা বোঝা গেছে? আচ্ছা, আজকে শুধু সংজ্ঞাগুলো আলোচনা করছি কারণ এখানে 20টারও বেশি টপিক। কালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে। কালকের ক্লাসটা হচ্ছে আপনাদের যে অনুসিদ্ধান্তগুলো আছে, আর এই টপিকগুলো আসলে আমরা প্রশ্নে কীভাবে পাবো। হ্যাঁ, কালকে আজকে সংজ্ঞাটা পড়েছি না, কারণ সংজ্ঞাটা পড়ানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আছে। অনেকগুলো ডেটা দেওয়া হয়েছে। এখন আপনি বিষয়টা পড়ে আপনার প্রবলেমগুলো হচ্ছে গ্রুপে পোস্টে কমেন্ট করবেন বা এই ভিডিওতে এসে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে আপনাদের প্রশ্ন থাকলে সেটা আলোচনা করবো। আর কালকের ক্লাসটা খুবই, এই জন্য বৃত্ত নিয়ে 3টা ক্লাস রাখছি, একটা ক্লাস আসলে পসিবল না। তা আমি প্রথম ক্লাসটা জাস্ট বৃত্তটা জানার জন্য আলোচনা করছি। বাকি 2টা ক্লাসে আজকের এই টপিকে কোনোটা যদি বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, সেটা কমেন্টে জানাই দিবেন, তাহলে সেটা কালকে আলোচনা করব। এই টপিকগুলো থেকে হাজার হাজার প্রশ্ন হবে। এখন আপনি সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবেন যদি আপনি বেসিকটা আজকে ক্লিয়ার হইতে পারেন। এখন কীভাবে দেখবেন, কালকে যখন আমরা প্রশ্ন প্র্যাকটিস করবো তখন বিষয়টা ক্লিয়ার হবে। আর সেখান থেকে কীভাবে উপাদ্য লেখা যায়, হ্যাঁ, আপনাদের এখন উপাদ্য প্রমাণ লেখারও একটা মানে টেকনিক থাকে যে আমরা উপাদ্য প্রমাণগুলো কীভাবে করবো। এই প্রমাণটা কালকে আমরা মানে 3 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব। বাট কালকের আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আজকে শুধু বেসিকটা জানছি, কালকে বেসিকটা ডিটেলসটা জানবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে কালকের ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।